কেষ্টর বাঁশি কার্যত আর বাজছে না, কারণ জেলা সভাপতি পদটাই নেই। চরাম চরাম গুড় বাতাসা এইসব তত্ত্ব কি এখন অতীত? কারণ অনুব্রত মণ্ডল আর জেলা সভাপতি নেই। দল পরিচালনার দায়িত্ব দলীয় সুপ্রিমো দিয়ে দিয়েছেন কোর কমিটিকে। সেখানে বারবার বিভেদ, সেখানে কোথাও যেন দ্বন্দ্ব অনুব্রত ভার্সেস কাজল, অনেকটা খেলার মাঠের দ্বন্দ্বের মতোই। কে খেলবে, কে লাস্ট মুহূর্তে গোল দেবে, কে ছক্কা মারবে, এই সব নিয়ে দ্বন্দ্ব। কিন্তু এই দ্বন্দ্বের মাঝে বিরোধীরা কি সামনের বিধানসভা নির্বাচনে কোথাও নিজেদের ফায়দা তুলতে পারবে, নাকি সেই একই ঘটনার পুনরাবৃত্তি হবে, সেই তৃণমূলের জয় জয়কার? কি হবে যেখানে অনুব্রত মণ্ডল কার্যত জেলা সভাপতি না থাকার পর নামছেন কোর কমিটির একজন সদস্য মাত্র হয়ে? সেখানে ফায়দা তুলতে কি প্রচেষ্টা, কতটা মরিয়া তারা? একদিকে রয়েছে বিজেপি, একদিকে সিপিএম এর প্রতিনিধি হিসাবে এসএফআই এর নেতা রয়েছেন, এসএফআই এর জেলা সম্পাদক রয়েছেন, অন্যদিকে বিজেপির একাধিক নেতারা তারা আজ এসেছেন। আর এই বড় বিতর্ক নিয়েই বীরভূমের মাটি থেকে আমি মনোরঞ্জন সঙ্গে কার্তিককে নিয়ে আজকে শুরু করছি। প্রথমেই যাব কৃষ্ণবাবু আপনার কাছে। অনুব্রত মণ্ডলের চরম চরম গুড় বাতাস এসব এখন অতীত, তিনি কোর কমিটির সদস্য, আপনারা ফায়দা তুলতে পারবেন? দেখুন, এখানকার বীরভূমের মানুষ ফায়দা তুলবে, এখানে বিজেপি ফায়দা বলে কিছু নেই। গুড় বাতাসা চরাম চরাম ওগুলা কেবলমাত্র ওয়ার্ড ছিল। মানুষ ঠিক করে নিয়েছে বীরভূমবাসী এখন বর্তমানে কেষ্ট, কাজল, আশিস এরা এখন ঘটি বাটি আর থালাতে রূপান্তরিত হয়ে গেছে। এখানে তৃণমূল দল বলে কিছু নাই, এখানে তুলাবাজে রূপান্তরিত হয়ে গেছে, এখানে প্রশাসনই তৃণমূল। তাই এই ফায়দা বীরভূমের মানুষরা সবাই রেডি হয়ে আছে। ফায়দা বলে কিছু নয়, মানুষ, এই বীরভূমের মানুষ ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করে তাদের হাতে দায়িত্ব তুলে দেবে। এসএফআইয়ের কাছে যাব, কি বলবে অনুব্রত মণ্ডল? বিষয়টা তো অনুব্রত মণ্ডল নয়, বিষয়টা হচ্ছে নির্বাচনের সন্ত্রাস। এবং আমরা দেখলাম লাস্ট নির্বাচনেও, যে নির্বাচনে পুরোটা সেন্ট্রাল ফোর্স থাকবার কথা ছিল, পঞ্চায়েত নির্বাচন থেকে ইত্যাদি শুরু করে, কেন্দ্রীয় বাহিনীকে ঠুটো জগন্নাথে পরিণত করা হলো এবং গোটা জেলা জুড়ে ভোট লুট হলো। কোর কমিটি থাকলো, অনুব্রত থাকলো, এটা ব্যাপার নয়। ব্যাপার হচ্ছে বিজেপি আছে, বিজেপি তৃণমূলের রক্ষাকর্তা হয়ে আছে, যে কারণে গোটা কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রেখে দেওয়া হলো যাতে তৃণমূল সুন্দরভাবে ভোট লুট করতে পারে। এবং নরেন্দ্র মোদী বলে গেছিল যে রাজ্যে দিদির লাড্ডু, কেন্দ্রে মোদির লাড্ডু, সেই লাড্ডুর রাজনীতি চলছে, যে কারণে সেন্ট্রাল ফোর্সকে বসিয়ে রাখা হয় যাতে তৃণমূল ভোট লুট করতে পারে। সুতরাং কেষ্ট থাকলো না থাকলো এটা ম্যাটার নয়, ম্যাটার হচ্ছে বিজেপি আছে তৃণমূলের পাশে। এবং সেখানে আমাদের জেলার মানুষের আদৌ কোনো লাভ হবে বলে মনে হয় না। তার কারণ যেভাবে বালি চুরি থেকে, কয়লা চুরি থেকে প্রত্যেকটা দুর্নীতির ঘটনা ঘটছে, আমাদের জেলায় হাজার হাজার ছেলে মেয়ে যাদের হচ্ছে শিক্ষকতার চাকরি করছিল, যাদের চাকরি চলে গেল, তৃণমূল দুর্নীতি করলো, এই দুর্নীতিগ্রস্ত নেতাদেরকে সিবিআই গ্রেপ্তার করলো না। কেন করলো না? যে 2 বছর ধরে জেল খাটলো, তারপরে হচ্ছে জামিন পেয়ে গেল, এক করে তৃণমূলের প্রত্যেকটা নেতারা জামিন পেয়ে গেল, তার মাথায় হাত থাকবার জন্য, সেটা তো আজকে স্পষ্ট। সুতরাং কোর কমিটি, কেষ্ট, অনুব্রত মণ্ডল, কাজল শেখ এগুলো হচ্ছে লেস ইম্পর্টেন্ট। তৃণমূলের পাশে বিজেপি আছে, এইটা তাদের হচ্ছে সব থেকে বড় গুরুত্ব। বড় একটা অভিযোগ যে তৃণমূলের পাশে বিজেপি আছে, সমরেশ কি বলবে? এটা শুধুমাত্র অভিযোগ, এর কোনো বাস্তব ভিত্তি নেই। আমার কম্পিটিটর যে কথাটি বলল, সে যেহেতু বিরোধী দল করে বলে কথাটি বলল, প্রথম কথা কতগুলো ফ্যাকচুয়ালি ইনকারেক্ট কথা বলল। যখন সেন্ট্রাল ফোর্স কোনো রাজ্যে আসে, তখন রাজ্য পুলিশ সেন্ট্রাল ফোর্সকে নিয়ন্ত্রণ করে। রাজ্য পুলিশের যে অধিকর্তা হয়, রাজ্য পুলিশের যে কর্তা হয়, সেই রাজ্য পুলিশের কর্তার নির্দেশে সেন্ট্রাল ফোর্স কাজ করে, নাম্বার 1। নাম্বার 2, উনি বললেন যে মাথার উপর হাত থাকার জন্য জামিন পেয়ে গেছে। এটা সম্পূর্ণ ভুল কথা। তার মানে উনি কোর্টকে ছোট করছেন। মূল কথা হচ্ছে জামিন পাওয়াটি প্রত্যেকটি মানুষের ব্যক্তিগত অধিকারের মধ্যে পড়ে। একজন মানুষকে দীর্ঘদিন ধরে, মানে সারা জীবন তাকে জেলে আটকে রাখা যায় না। জামিন পাওয়াটা মানুষের অধিকারের মধ্যে পড়ে। এখানে কারোর মাথার হাত, কারো পায়ে হাত, সেটা বিষয় না। নাম্বার 3, ও বললো বিজেপি নাকি তৃণমূলের রক্ষাকর্তা, অথচ এই যে ইন্ডিজোট হয়েছিল, ইন্ডিজোটে সীতারাম ইয়েচুরি এবং মমতা বন্দ্যোপাধ্যায় একসঙ্গে বসে পাটনাতে ফিশ ফ্রাই খেয়েছে। আজকে এরা এখানে এসে উল্টো সুর গাইছে। এবং যখন গতবারে বিধানসভা নির্বাচন হয়েছিল, তখন সিপিএমের ছেলেগুলো, বিশেষ করে এসএফআইয়ের ছেলেগুলো কলকাতার রাস্তায় নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন করেছিল। অর্থাৎ এখন পশ্চিমবাংলার রাজনীতিতে সিপিএম হয়ে গেছে তেজপাতার মতো। যখন আমরা রান্না করি, তেজপাতাটাকে দিই, সুন্দর গন্ধ ওঠে, যখন রান্না হয়ে যায় তেজপাতা তুলে ফেলে দিই। সিপিএমের সেই অবস্থা। সুতরাং সিপিএম কি সত্যি তেজপাতা যেটা বলছে, এবং তোমরা নো ভোট টু বিজেপি প্রচার করেছিলে? প্রথমত এই যে বিজেপি বলছে যে জামিন পাওয়া একজন ব্যক্তির অধিকার,
এখান থেকেই স্পষ্ট হয়ে যায় কেষ্টর মাথায় আসলে কাদের হাত রয়েছে। পশ্চিমবঙ্গ কেন গোটা ভারতবর্ষ জুড়ে বহু অভিযুক্ত মানুষেরা আছেন যারা দিনের পর দিন বিচার পাচ্ছে না, জামিন পাচ্ছে না, তারা আদালতের চক্কর কাটছে, জেলের মধ্যে পড়ছে। কোর্টে কখন কেউ জামিন পায়? যখন হচ্ছে তদন্তকারী সংস্থা, তাদের উকিল, তারা হচ্ছে জামিনের বিরোধিতা করে না। মনে রাখতে হবে এই যে উপরাষ্ট্রপতি নির্বাচন, বিজেপি প্রার্থী করলো কাকে? জগদীপ ধনকর। কে সমর্থন করলো? তৃণমূল। দীঘায় জগন্নাথ মন্দির কে গেল? বিজেপির রাজ্যের প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। সুতরাং কি সেটিং, কি রাজনীতি, সেটা দিনের আলোর মতো স্পষ্ট। নো ভোট টু বিজেপি এটা কোনোদিন সিপিআইএম, এসএফআই কারো ক্যাম্পেইন ছিল না। আমরা চিরকাল হচ্ছে লেফট অল্টারনেটের কথা বলেছি, আমরা বামেদের পক্ষে ভোট দেওয়ার জন্য বলেছি। এটা ওদের মস্তিষ্ক প্রসূত হতে পারে, দিবা স্বপ্ন হতে পারে যে এসএফআই কখনো নো ভোট টু বিজেপি বলেছে। এসএফআই চিরকাল, সিপিএম চিরকাল ভোট ফর লেফট বলেছে। ভুলভাল কথা বলে লাভ নেই। এবং তৃণমূল বিজেপি কোর্টে গিয়ে হচ্ছে সমর্থন করে দেওয়া, রাজ্যসভায় বিল পাসের সময় তৃণমূলের ওয়াক আউট করে দেওয়া, ওয়াক অফ বিলে আমাদের এখানকার সাংসদ শতাব্দী রায় ভোট দিল না, আরও সাংসদরা ভোট দিল না, বিজেপির বিরুদ্ধে ভোট দিল না। তাহলে পার্লামেন্টে যাদেরকে নির্বাচিত করছে তৃণমূল এবং সাপোর্ট দিচ্ছে বিজেপি, এখান থেকে তৃণমূলকে জিতিয়ে নিয়ে গিয়ে পার্লামেন্টে গিয়ে তৃণমূল তাদেরকে তৃণমূলকে বিজেপি জিতিয়ে নিয়ে যাবে, বড় অভিযোগ কিন্তু আবার একবার এসএফআই করছে। দেখুন, বর্তমানে সিপিএম একটা বাসি খবরের কাগজের মধ্যে রূপান্তরিত হয়ে গেছে, সমস্ত ভিত্তিহীন কথা। ওনারা যখন ইন্ডি জোট করেছিল, ওনার কি দরকার প্রয়োজন পড়েছিল? বাংলার মানুষকে জবাব দেখ যে কি দরকার পড়েছিল যে ওখানে সেলিম বাবু আর ওখানে আমাদের মমতা ব্যানার্জি, ওনারা এক জায়গাতে বসে কেবলমাত্র বিজেপিকে আনা যাবে না পশ্চিমবঙ্গে, এটা কেন বলেছিল? আপনাদের জেলা সভাপতি, বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি, তিনি কিন্তু অনুব্রত মণ্ডলকে সার্টিফিকেট করছেন ভালো সংগঠক, ভালো জেলা সভাপতি হিসাবে কাজ করছিলেন। হ্যাঁ, উনি ঠিকই বলেছেন, ওনার দিক থেকে উনি ঠিকই বলেছেন। উনি তো বোম মারার সংগঠক, নির্দল প্রার্থীকে বোম মারার কথা উনিই তো বলেছিলেন, তার জন্য উনি বলেছেন। আজকে আপনারা দেখতে পাবেন যে বীরভূমের বিভিন্ন প্রান্তে যত ভোটের দিন আসছে, চারি জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে বোমা উদ্ধার হচ্ছে। কোথায়? আবার দেখতে পাচ্ছেন যে কি না, কিছুদিন আগে আমরা লক্ষ্য করলাম বক্রেশ্বরের মতো জায়গায়, সেখানে গরু পাচার হচ্ছে, সেই গরু পাচার এখনও আছে। তাহলে কোথায় তৃণমূল? কোন জায়গায়? সেখানে সিপিএম কি প্রশ্ন রাখে? আমি সিপিএমের যারা প্রতিনিধি রয়েছে, মোহাম্মদ সেলিম কি হয়েছে না, অপারেশন সিঁদুরের বিরুদ্ধে উনি কি বলছেন না, চীনের স্লোগান দিচ্ছেন, চীনের দালালি করছে এখনো পর্যন্ত। কি প্রশ্ন রাখতে চাই মানুষের কাছে? আমার দুটো প্রশ্ন স্পেসিফিক্যালি। তথাগত রায় ইন্ডিয়া জোটের সদস্য কিনা? যে তথাগত রায় গতকাল কি পরশু দিন তৃণমূল বিজেপি সেটিংয়ের কথা বলেছেন, তথাগত রায় ইন্ডিয়া জোটের সমর্থক কিনা? এক নাম্বার প্রশ্ন। দিলীপ ঘোষ ইন্ডিয়া জোটে ছিলেন কিনা? এটা দ্বিতীয় প্রশ্ন। জগন্নাথ মন্দির তৈরি করতে গিয়ে দীঘার সমুদ্রে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিজেপির প্রাক্তন সভাপতি, তাদের যা কাজকর্ম আমরা দেখেছি। আমার স্পেসিফিক্যালি দুটো প্রশ্ন, এই দুজন ইন্ডিয়া জোটের সমর্থক ছিলেন কিনা? অপারেশন সিন্দুর গোটা দেশের প্রজেক্ট। আমরা প্রথম বিরোধী দলগুলির যে মিটিং হয়েছিল, সেখানে আমাদের পক্ষ থেকে যিনি ছিলেন তিনি বলে এসেছেন যে সরকার যে পদক্ষেপ নেবে আমরা সেই পদক্ষেপের সাথে আছি। দিলীপ ঘোষ এবং তথাগত রায় ইন্ডিয়া জোটের সমর্থক কবে থেকে হলেন? যারা দিনের আলোয় তৃণমূল বিজেপির সেটিংয়ের কথা বলছেন, যে দিলীপ ঘোষ মমতা ব্যানার্জির সাথে একসাথে দীঘার বালুচরে পায়চারি করছে। এই ইস্যুগুলো তো অবশ্যই আছে, কিন্তু আমার খুব স্পেসিফিক ইস্যু যে অনুব্রত মণ্ডল জেলা সভাপতি নেই, কোর কমিটির মধ্যে বিভাজন রয়েছে। সেই জায়গা থেকে আগামী লোকসভা নির্বাচন তোমরা বীরভূমে খাতা খুলতে পারবে? অবশ্যই আমরা সে বিষয়ে আশাবাদী, কারণ এই সময় দাঁড়িয়ে ধর্মের রাজনীতির বাইরে মানুষের রুটি রুজির কথা আমরা বলছি। বেকার ছেলেমেয়েদের চাকরি চলে যাচ্ছে, কাজ পাচ্ছে না। গোটা বীরভূম জেলায় একটাও কলকারখানা তৈরি হয়নি যেখানে কর্মসংস্থান হবে। আমরা এই কর্মসংস্থানের কথা বলছি। আমাদের এটা বিশ্বাস যে নতুন ভোটাররা, যারা রাজ্যের জেলার বেকার যুবক যুবতীরা, তারা প্রত্যেকটা দিন যখন হচ্ছে পেটের ভাতের জন্য লড়াই করছে, কাজ খুঁজছে, তারা নিশ্চিতভাবে বামেদের পক্ষে আসবে। কারণ বাংলার ইতিহাস হচ্ছে সিঙ্গুরের শিল্প তাড়ানোর সময় মমতা ব্যানার্জি এবং রাজনাথ সিং, তথাগত রায়, তৃণমূল বিজেপি একসাথে ছিল। শিল্প করার, কর্মসংস্থানের জন্য বামপন্থীরা ছিল। এর পরের নির্বাচন, 26-এর নির্বাচন, আবার বাংলার বেকার যুবক যুবতীরা এরা বুঝতে পারছে কাজের জন্য, রুটি রুজির জন্য, জিনিসপত্রের দাম কমানোর জন্য, পেট্রোল ডিজেল গ্যাসের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে বামপন্থীরাই আছে। তার জন্য এই সময় দাঁড়িয়ে বামপন্থীরাই বিকল্প শক্তি। রুটি রুজি সবথেকে বড় প্রশ্ন। 34 বছর বাম ক্ষমতায় ছিল রাজ্যে, তৃণমূল কংগ্রেস একটা দীর্ঘ সময় ক্ষমতায়।
রুটি রুজির আদৌ কোনো সমাধান হয়েছে? সমরেশ কি বলবে? দেখুন, রুটি রুজি মানুষের চিরকাল চলে আসবে, সে যে দলই থাক। এটা মানুষের ব্যক্তিগত অধিকারের মধ্যে পড়ে এবং এটা তার বেসিক রাইটসের মধ্যে পড়ে, রাইট টু লাইফের মধ্যে পড়ে। এক নাম্বার, উনি যে কথাগুলো বললেন তার স্পেসিফিক কয়েকটা উত্তর দিয়ে আমি আপনার প্রশ্নের আসছি। উনি প্রথমে বললেন যে তথাগত রায় এবং দিলীপ ঘোষের কথা বললেন। প্রথম কথা হচ্ছে, তথাগত রায় বিজেপির কোনো পোস্ট হোল্ডার নয়, সুতরাং তথাগত রায় কি বললো ইট ডাজন্ট ম্যাটার, নাম্বার ওয়ান। নাম্বার টু, উনি যে কথা বললেন, বালুচরে হাঁটার কথা বললেন, দিলীপ ঘোষে যাওয়ার কথা বললেন, আমি ওনাকে মনে করিয়ে দিতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে সেই মহিলা যিনি জ্যোতি বসুর পায়ে হাত দিয়ে প্রণাম করে এসেছিলেন। তাহলে আমি প্রশ্ন করতে চাই যে জ্যোতি বসু মৃত্যুর পরে তার লিগেসি কি মমতা ব্যানার্জি হাতে তুলে দিয়েছে? সুতরাং সৌজন্যতা বলে একটা জিনিস হয়। দিলীপ ঘোষ সেখানে গেছিলেন সৌজন্যতার স্বার্থে, দিলীপ ঘোষ হিন্দু হিসেবে সেখানে গেছিলেন, জগন্নাথ মন্দিরে গেছিলেন। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্যতামূলক যদি আলোচনা হয়ে থাকে তাতে কি তার মধ্যে রাজনৈতিক কোনো বিষয়? আমি ঘুরে ফিরে আবার বীরভূমেই আসবো, কারণ ইস্যু হচ্ছে বীরভূম। কোর কমিটির মধ্যে বিভাজন দেখা যাচ্ছে, ব্লকে ব্লকে বিভাজন, বিশেষ করে সিউড়ি 2 নম্বর ব্লক যেখানে বিভাজন রয়েছে। তোমরা ফায়দা তুলতে পারছো? তোমাদের সংগঠন কি আমি প্রথমেই আমার যিনি সহকর্মী আছেন তিনি যে কথাটি বললেন, ফায়দা বিজেপির হোক, সিপিএম এর হোক, কার হোক, সেটা মূল কথা নেই, ফায়দা মানুষের হোক। মূল কথা হচ্ছে অনুব্রত মণ্ডল সেই ব্যক্তি যিনি বলেছিলেন পুলিশের গাড়িতে বোম মারো, অর্থাৎ তিনি সন্ত্রাস সৃষ্টি করে এই পশ্চিমবাংলার রাজনীতিতে, বিশেষ করে বীরভূমের রাজনীতি করতেন। সেই সন্ত্রাসের অবসান ঘটবে। তিনি বলেছিলেন উন্নয়ন দাঁড়িয়ে থাকবে, মুখে গামছা ঢাকা দিয়ে আমি লোক দেখেছি যে হাতে ওই কাট্টা পিস্তল নিয়ে তারপরে বম নিয়ে লোক দৌড়াচ্ছে বীরভূমের মাটিতে, সেইটির অবসান ঘটবে। পশ্চিমবাংলার যে বীরভূম জেলার যে ময়ূরাক্ষী নদী, সেখানে প্রত্যেক দিন বালি চুরি হচ্ছে, সেই বালি চুরির অবসান ঘটবে। এখানে নতুন বিজেপি আসন জিততে পারবে, জেতা হারা বড় কথা, নিশ্চিতভাবে আসন জিততে পারবে। এখন আমার যে বন্ধুবর বললেন সিপিএম এর, প্রথম কথা হচ্ছে আমি চাইবো যে আগামী দিনে সিপিএম উঠে আসুক বিরোধী রাজনীতি হিসাবে, বাট মুশকিল হচ্ছে সিপিএম এর লোককে সিপিএম এরাই চাই না, পশ্চিমবাংলার তো অনেক দূরের কথা। খুব বড় প্রশ্ন, সিপিএম এর লোকরা সিপিএম চাই না, এটাই সব থেকে বড় প্রশ্ন। এবং বিরোধী রাজনৈতিক দল হিসাবে সিপিএম কে দেখতে চাইছে বিজেপি অনেককে দেখতে চায়, কারণ হচ্ছে এর আগে বিজেপি মমতা ব্যানার্জিকে বলেছিল দুর্গা, মা দুর্গা, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল বিজেপিকে ফ্রন্টে এনে লড়াই করব। সুতরাং তৃণমূল বিজেপি তৃণমূল তাদের কি চাওয়া না চাওয়া এটা আমাদের কাছে কোনো বড় কথা নয়। বড় কথা হচ্ছে মানুষের চাওয়া। এবং স্বাভাবিকভাবে যে কথাটা বলছিলাম যে এই 2026-এর নির্বাচন বেকার ছেলেমেয়েদের কাজের নির্বাচন, অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের দাবিতে নির্বাচন। বীরভূম জেলা জুড়ে যে স্কুলগুলো কলেজে ভর্তি নেই ওবিসি সার্টিফিকেটের গণ্ডগোলের জন্য, স্কুলে শিক্ষক নেই, সেইগুলোর জন্য আমরা রাস্তায় লড়াই করছি। বিজেপি তাদের ছাত্র সংগঠন এবিভিপি এসব ইস্যুতে খুঁজে পাওয়া যায় না। পেট্রোল ডিজেল গ্যাসের দাম বাড়ছে, সেইটা নিয়ে বিজেপি একটাও মিছিল করেছে? তাহলে মানুষের কথা বলছে, মানুষ লাভবান হবে এইরকম কাজ বিজেপি কি করেছে? প্রথমত আমি বলতে চাই যে সিপিএম বীরভূম তথা পশ্চিমবঙ্গে এখন বর্তমানে পুরনো খবরের কাগজে রূপান্তরিত হয়ে গেছে। ওনাকে প্রশ্ন করুন যে এখনো বীরভূমের, আপনারা জানেন যে মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজে জল নিকাশি ব্যবস্থা নেই। হ্যাঁ, সেই জল নিকাশি ব্যবস্থার জন্য কোনো ব্যবস্থা এখনো গ্রহণ করতে পারে নাই। আজকে সিউড়ি সদর শহর, সেই সিউড়ি সদর শহরে আপনারা দেখতে পাচ্ছেন বীরভূমের প্রাণ কেন্দ্র, সেই জায়গায় আবর্জনায় ভর্তি। উজ্জ্বল চট্টোপাধ্যায় তার অনুগামীরা বলছে কে বিধায়ক হবে, কে মন্ত্রী হবে, এই নিয়ে বিকাশবাবুর সঙ্গে ওনার দ্বন্দ্ব চলছে। কিন্তু বীরভূম তথা আমাদের এই সিউড়ি যে প্রাণ কেন্দ্র, সিউড়ি দেখতে পাবেন যে আবর্জনায় ভর্তি, ওখানে নোংরা জল বেয়ে যাচ্ছে। আর সিপিএম চিরজীবনী হিন্দু বিরোধী কথাবার্তা বলে, তাই ওনাদের ক্ষমতা নেই যে কেবলমাত্র কি না মুসলিমদের বিরোধী কথাবার্তা বলার। তাই এখানে বিশেষ করে ওনারা একটা আন্দোলন করতে পেরেছে, বড় বড় কথা বলছে। বীরভূমে যারা 4% নিচে নেমে গেছে, যখন অনুব্রত মণ্ডলের কথায় কার্যত বাঘে গরুতে এক ঘাটে জল খেত, সেই সময় বিজেপি একটি আসন পেয়েছিল, তোমরা কার্যত জিরো হয়ে গিয়েছিলে বীরভূমে। সেই জায়গা থেকে আবার 2026 5টা বছর মাঝে পেরিয়ে গেছে, ময়ূরাক্ষী নদী, অজয় নদ দিয়ে অনেক জল গেছে, সেই জায়গা থেকে তোমরা কতটা আশাবাদী আছি? এই জন্যই মানুষ আমাদেরকে ভোট দেবে। এবারে তৃণমূল ঘরের ছেলেরাও সিপিএমকে ভোট দেবে, বিজেপি ঘরের ছেলেরাও সিপিএমকে ভোট দেবে। কারণ জানে তৃণমূল বিজেপি তো একটাই দোকান, একটা ওদের গোডাউন। কারণ ওরা জানে আমরা যদি সিপিএমকে ভোট না দিই তাহলে চাকরি পাবো না, 100 দিনের কাজের টাকা পাবো না, বাড়িতে সিপিএম 100 দিনের কাজের টাকা এনে দেবে একদম 100%। তৃণমূল বিজেপি তারা ওই সেটিং ওই পয়সায় তারা ফুর্তি উড়াতে যায়। আর ওই মানুষ 100 দিনের কাজ, 100 দিনের কাজে যে দুর্নীতি হলো, কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিল।
ওকে ফাইন, কোনো অসুবিধা নেই। তাহলে যারা দুর্নীতি করলো তাদের বিরুদ্ধে তদন্তটা হচ্ছে কোথায়? গ্রামের মানুষদেরকে বিজেপি জবাব দেবে না? 100 দিনের কাজ সেটা না পেয়ে হাজার হাজার গ্রামের ছেলেরা তারা হচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে, ঘর ছাড়া শ্রমিক হয়ে কেরল, গুজরাট, দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে হচ্ছে। স্পেসিফিক নাম বলতে বলুন, কারা দুর্নীতিটা করলো স্পেসিফিক। তাহলে বন্ধ করলো কেন? এসএফআই এর প্রতিনিধি যিনি রয়েছেন তিনি বলছেন যে 100 দিনের কাজ সিপিএম টাকা সিপিএম এনে দেবে। দেখুন, 100 দিনের কাজের টাকা মানুষের টাকা, সরকারের টাকা, মানুষের ট্যাক্সের টাকা। 100 সিপিএম যদি পারে তাহলে এনে দেবে, 1 নম্বর বিষয়। উনি যে কথাটি বললেন যেটা আমার সবচেয়ে হাস্যকর লাগলো, যে বিজেপির বাড়ির ছেলেগুলো সিপিএমকে ভোট দেবে। আমি বিজেপি বাড়ির ছেলে, আমি সিপিএমকে ভোট দেবো না। এই বিজেপি বাড়ির ছেলে সিপিএমকে ভোট দেবে না, ও বিজেপি বাড়ির ছেলে সিপিএমকে ভোট দেবো না। এই ধরনের হাস্যকর কথাবার্তা বলে লাভ নেই। আর উনি যে গোডাউনের কথা বললেন, এই যে আমার পুনরায় মনে করিয়ে দিতে চাই, আমি একদম খুব স্পেসিফিক্যালি একদম ফাইন একটা কোশ্চেন করতে চাই, যে সীতারাম ইয়েচুরির সাথে যিনি মমতা বন্দ্যোপাধ্যায় জোটটি করেছিলেন, হোয়াট ওয়াজ দ্য রিজন ওয়াজ? সে তো সেন্ট্রালের ইস্যু, কিন্তু আমি একদম স্পেসিফিক একদম বীরভূমের ইস্যু বলছি। আপনাদের জেলা সভাপতি বোলপুর সাংগঠনিক জেলা শ্যামাপদ মণ্ডল, নাম করে আমি বলছি, তিনি ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছেন অনুব্রত মণ্ডল। দেখুন, আমি এই বিষয়ে বলি। বিষয়টা হচ্ছে, যখন বুদ্ধদেব ভট্টাচার্য যখন উনি মৃত্যু হলো, আমরা অনেকেই বলেছিলাম যে উনি সত্যিকারের একজন ভালো মুখ্যমন্ত্রী ছিলেন। তাহলে কি অনুব্রত মণ্ডল পদে নেই? অনুব্রত মণ্ডলের পক্ষে আছে, কারণ কাজলকে ওঠাতে হবে। অনুব্রতর কিছুটা সাপোর্ট বিজেপি পেয়ে যদি আবার দুবরাজপুরটা ধরে রেখে দেওয়া যায়, আবার 2-1টা সিট বের করে নেওয়া যায়, এই যে গেম খেলা, দিল্লিতে মোদির লাড্ডু, রাজ্যে মমতার লাড্ডু, তৃণমূল বিজেপির সেটিং, শ্যামাপদ মণ্ডলরা নিজেদের সিট পেয়ে যদি বাঁচিয়ে নেওয়া যায়। দিলীপ ঘোষ হেরেছে, তাকে মেদিনীপুর থেকে সরিয়ে এনে বর্ধমানে দাঁড় করিয়েছে, হেরে গেছে। যদি মমতা ব্যানার্জির সাথে বালুচরে একসাথে পাইচারি করে যদি এই বিধানসভা নির্বাচনে যদি দিলীপ ঘোষ জিতে যায়, দিলীপ ঘোষের সিটটা, শ্যামাপদ মণ্ডলের সিটটা যদি হচ্ছে সিকিউর করা যায়, সেই সিট বিজেপির সিট সিকিউর করবার জন্য এখন তৃণমূল বিজেপির এই আলাপ আলোচনা, বোঝা পড়া, চুপকে চুপকে পেয়ার, এই সমস্ত বিষয়গুলো চলছে। আজকে বাংলার মুখ্যমন্ত্রী সেই নীতি আয়োগের বৈঠক কি করলেন? না বৈঠকে গেলেন না। বাংলার মানুষকে উনি কি করলেন? না বাংলার মানুষকে উনি বঞ্চিত করলেন। অথচ রাস্তাঘাটে এবং বিভিন্ন রাজনৈতিক এবং প্রশাসনিক বৈঠকে মমতা ব্যানার্জি বলে কি না কেন্দ্র বঞ্চনা করে। তাহলে সেই জায়গায় সিপিএম এর কি ভূমিকা ছিল? হচ্ছে পর্দার আড়ালে দোস্তি, পর্দার সামনে কুস্তি। নীতি আয়োগের বৈঠক, মিছিল, মিটিং, হ্যান ত্যান, তৃণমূল জেপি বিশাল লড়াই করছে। ওই নাটকের সময়, নাটকে যেমন রাম আর রাবণ স্টেজের সামনে প্রচুর লড়াই করে, স্টেজের পিছনে গিয়ে রাম আর রাবণ একই বিড়িতে টান দেয়। তৃণমূল আর বিজেপি আসলে এই রকম। শ্যামাপদ মণ্ডলরা বিধানসভার সিট সিকিউর করবার জন্য তৃণমূলকে তেল দিচ্ছে। অনুব্রতর সাপোর্ট বিজেপির পক্ষে থাকবে। বিজেপি 1-2 সিট জোগাড় করার জন্য আজকে তৃণমূল বিজেপির এই সমস্ত কিছু চলছে। একদম খুব স্পেসিফিক প্রশ্ন, 11টি আসনে কটি জিততে পারবে? আমরা 8 থেকে 11টি, আমরা আজে বাজে কথা বলি না। ভারতীয় জনতা পার্টি বিশ্বাসী যে কমপক্ষে তারা 9টি সিট পাবে বীরভূমে। 9টি সিট পাবো আমরা 11টা সিটের জন্য চেষ্টা করব। তৃণমূল কতগুলো আসন পাচ্ছে এবং বিজেপি যেভাবে আত্মবিশ্বাসের সাথে বলছে 9টি আসন তারা পাবে, অন্যদিকে সিপিএম বলছে 11টি আসনের জন্য তারা লড়াই করবে। সব মিলিয়ে ভোটের ফল কি হয় তা সময় বলবে। আজ বড় বিতর্ক। বীরভূম থেকে এ পর্যন্তই।